শুধু এক মুহূর্তের জন্য ভাবো তো তোমার চারপাশের বিদ্যুৎ হঠাৎ বন্ধ হয়ে গেল। মোবাইল নেই, ইন্টারনেট নেই, গাড়ি চলে না, এমনকি ফ্রিজে রাখা খাবারগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে প্রথমত মনে হতে পারে এটা হয়তো কোনো সাময়িক সমস্যা, কিন্তু যখন দিন গড়িয়ে মাস কেটে যাবে আর পৃথিবী বুঝবে এটা কোনো সাধারণ বিপর্যয় নয়, তখন তুমি কি করবে? আর এমনই এক অবিশ্বাস্য পরিস্থিতিতে আটকা পড়ে জাপানের টোকিও শহরের সব পরিবার, যার ফলে তারা সবাই তাদের জীবন বাঁচাতে রওনা হয় তাদের গ্রামের দিকে। এরপর তাদের সাথে কি হয় সেটা আমরা জানবো আজকের এই গল্প থেকেই। তো বন্ধুরা, এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে তোমাদের কাছ থেকে একটাই আবদার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশাপাশি লাইক, কমেন্টস এবং শেয়ার করে এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের এই সুন্দর গল্পটি। অ্যান্ড ওয়েলকাম টু মুভি নেটওয়ার্ক। গল্পের শুরুতেই জাপানের সবচেয়ে বড় ব্যস্ততম শহর টোকিও দেখানো হয়। সেখানে সবাই তাদের ব্যস্ততম জীবনযাপন করছিল। আর এই শহরেই একজন নাগরিক ছিল যার নাম ছিল উইসি, যে কিনা খুবই শক্তিশালী একজন ব্যক্তি। উইসি প্রতিদিনের মতো আজকেও তার অফিসের কাজ শেষ করে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছে। উইসির দুইটা সন্তান ছিল। তার ছেলের নাম ছিল কিঞ্চি, মেয়ের নাম ছিল ইউহি। আর স্ক্রিনে আমরা যে মেয়েটাকে দেখছি সে হলো তার স্ত্রী, যার নাম ছিল মির্জি। বন্ধুরা, জাপানের মানুষের নামগুলো কি অদ্ভুত, তাই না? তো যাই হোক, উইসির যে ছেলে মেয়ে দুইটা ছিল তারা সারাদিন তাদের মোবাইল কম্পিউটার নিয়ে পড়ে থাকতো, ঠিক যেমনটা এখনকার ছেলে মেয়েরা করে থাকে। তাদের মা ছিল হাউজওয়াইফ। সে শুধুমাত্র পরিবারের জন্য রান্নাবান্না করত এবং পরিবারে দেখাশোনা করত। গল্পে ইউহির পরিবারে দেখে বোঝা যায় তারা সবাই একই পরিবারে বসবাস করলেও তারা খুব একটা একে অপরের সাথে কথা বলতো না। তারা সারাদিন কাজের ফাঁক দিয়ে ইলেকট্রিক জিনিসপত্র নিয়ে বসে থাকতো। মানে বোঝাই যাচ্ছিল আধুনিক যন্ত্রপাতির ছোঁয়ায় তাদের ফ্যামিলি বন্ডিং এর অবস্থা একেবারে বাজে হয়ে গেছে। আর এভাবেই গল্পটা সামনের দিকে এগোতে থাকে। এরপর একদিন উইসি সকালবেলা ঘুম থেকে উঠেই বুঝতে পারে তার অফিসে যাওয়ার জন্য সময় আর খুব বেশি হাতে নেই, অর্থাৎ সে অলরেডি দেরি করে ফেলেছে। আজকে কেন জানি তার ঘড়ির অ্যালার্মও কাজ করেনি, যার ফলে সে তাড়াহুড়ো করে তার স্ত্রীকে বলে কয়টা বাজে। তখন তার স্ত্রী তাকে বলে ঘরের কোনো ঘড়ি কাজ করছে না, এমনকি বাড়ির কোনো ইলেকট্রিক ডিভাইসও কাজ করছে না। এমন অবস্থায় তার মেয়ে ঘুম থেকে উঠে এসব ঘটনা নিজেও দেখতে পারে। তারপর সে এক দৌড় দিয়ে তার ফোনের কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে তার ফোনটা অলরেডি বন্ধ হয়ে গেছে, কারণ তার ফোনে কোনো চার্জই ছিল না। যেটা দেখে তার মেয়ে চিৎকার করে ওঠে, কারণ তার দিনের বেশিরভাগ সময়ই কাটতো এই ফোনের সাথেই। তো যাই হোক, এরপর তারা যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। উইসি যায় তার অফিসের দিকে এবং তার ছেলে মেয়েরা যায় স্কুলের দিকে। বাড়ি থেকে বেরিয়ে যখন তারা লিফটের সামনে এসে দাঁড়ায়, তারা দেখে লিফটও বন্ধ হয়ে আছে। তাই তারা পায়ে হেঁটে নিচে নামতে থাকে। ওদিকে আমরা দেখতে পারি উইসি যেহেতু তার অফিসে যাওয়ার জন্য অলরেডি লেট করে ফেলেছে, তাই সে চিন্তা করে বাসে না গিয়ে সে যদি ট্রেনে যায় তাহলে খুব দ্রুত তার অফিসে পৌঁছতে পারবে। তারপর যখন সে রেলওয়ে স্টেশনে যায় তখন সে দেখতে পারে তার মতো হাজার হাজার মানুষ এই ট্রেনের অপেক্ষায় বসে আছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই এরিয়াতে বিদ্যুৎ বন্ধ থাকায় শহরের ট্রেনও বন্ধ হয়ে যায়। তাই সে সেই স্টেশন ছেড়ে রাস্তায় চলে আসে। সেখানে সে একটা ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলতে থাকে। সে তাকে বলে দ্বিগুণ ভাড়া দেবে, কিন্তু এখানেও যেন দুর্ভাগ্য তার পিছু ছাড়ে না। শহরে বিদ্যুৎ না থাকার কারণে ট্যাক্সিগুলোতেও কোনো প্রকার ফুয়েল ছিল না, তাই সে শহরে কোনো ট্যাক্সি চলছিল না। তখন আর কি করার, উইসি তার চাকরি বাঁচানোর জন্য পায়ে হেঁটে অফিসের দিকে রওনা হয়। বন্ধুরা, উইসি কত দায়িত্বশীল, তাই না? উইসির জায়গায় যদি আমি হতাম তাহলে আমি জীবনেও সেদিন অফিসে যেতাম না। পায়ে হেঁটে যাওয়া তো দূরের কথা, কারণ তোমরা হয়তো জানো না আমি খুবই অলস প্রকৃতির লোক। তাই সেদিন অফিসে না গিয়ে বাড়ি ফিরে সোজা ঘুম দিয়ে দিতাম। তো যাই হোক, পরের সিনে আমরা উইসির ছেলেকে দেখতে পারি। সে তখন তার সাইকেল নিয়ে স্কুলের দিকেই যাচ্ছিল। তখন সে দেখতে পারে টোকিওর মতো এত ব্যস্ত শহর আজকে পুরাই যেন ফাঁকা হয়ে আছে, যা দেখে সে খুবই অবাক হয়ে যায়। চিনকে এই মুহূর্তে দেখে সবাই পায়ে হেঁটে হেঁটে অফিসে যাচ্ছিল। আর এ সময় শহরের ধনী ব্যক্তিরাও চিনকির সাইকেলটা দেখে হিংসা করতে শুরু করে, কারণ এই দুর্ঘটনাতে সাইকেলের মতো আর উপযুক্ত কোনো বাহন তখন সেখানে ছিল না। অন্যদিকে আমরা দেখতে পারি দায়িত্ববান সেই ব্যক্তি উইসি ম্যারাথনের মতো দৌড়াতে দৌড়াতে অফিসে এসে পৌঁছায়, কিন্তু সেখানে এসেও তার কোনো সমস্যার সমাধানই হয় না। উইসি এত কষ্ট করে অফিসের সামনে আসার পরও সে দেখতে পারে তাদের অটোমেটিক দরজাটি বিদ্যুৎ না থাকার কারণে বন্ধ হয়ে আছে। তারপর তারা কোনো উপায় না পেয়ে অফিসের দরজা ভেঙে সেখানে ঢুকে পড়ে। অফিসে ঢোকার পরে তারা লক্ষ্য করে অফিসের কোনো কিছুই চলছিল না, অর্থাৎ সেখানেও কোনো বিদ্যুৎ ছিল না। এখন আর কি করার, তারা বিদ্যুতের অপেক্ষায় যার যার রুমে গিয়ে বসে পড়ে। ওদিকে আমরা দেখতে পারি উইসির স্ত্রী মির্জি কার্টুনের মতো হেলে ঢুলে তার বাড়ি থেকে বেরিয়ে তাদের প্রতিবেশীর সাথে কথা বলতে যায়। বাড়ির আশেপাশের প্রত্যেকটা প্রতিবেশীরা তখন প্ল্যান করতে থাকে আজকে যেহেতু বিদ্যুৎ নেই, তাই তারা সবাই শহরের মধ্যে যাবে মোমবাতি কেনার জন্য। তখন মির্জি সবাইকে বলে আরে একটু পরেই তো বিদ্যুৎ চলে আসবে, অযথা মোমবাতি কেনার কি আছে। তবে মির্জির কোনো কথায় পাত্তা না দিয়ে তারা সবাই মিলে মোমবাতি কিনতে যায়। মির্জিরও কোনো কিছু করার না থাকায় সেও তাদের সাথে দোকানের উদ্দেশ্যে যায়। এরপর সবাই মিলে যখন শহরের এক মার্কেটে যায় তখন তারা সেখানে গিয়ে দেখতে পারে আগে থেকে অনেক মানুষ মার্কেটের সকল প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেলেছে। মানে সেখানকার প্রত্যেকটা মানুষই দৈনন্দিন জিনিসপত্রগুলো বেশি বেশি করে স্টোর করার জন্য কিনে ফেলছিল। তো যাই হোক, সবার দেখা দেখি মির্জিও তার কিছু জিনিসপত্র কিনে ফেললো। তারপর যখনই তাদের শপিং শেষ হয় তারা ক্যাশ কাউন্টারের সামনে এসে দেখে বিদ্যুৎ না থাকার কারণে তাদের এটিএম মেশিনটি কাজ করছে না, তাই সবাইকে এখন ক্যাশ পেমেন্ট করতে হবে। যাই হোক, এর পরের সিনে আমরা উইসির অফিস দেখতে পারি।
সেখানে সবাই রুমে বসে আছে এবং একে অপরের সাথে কথা বলছিল। তারা বলছে এটা কোনো সাধারণ লোডশেডিং হতে পারে না, কারণ এটা জাপান, এখানে লোডশেডিং মানে দুঃস্বপ্ন দেখা একই কথা। অন্যদিকে আমরা দেখতে পারি বিদ্যুৎ না থাকার কারণে পুরো শহরের নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে, এমনকি যে কোনো প্রকার নিউজ এবং সংবাদপত্র সবকিছুই বন্ধ হয়ে গেছে, যার ফলে এই শহরের কোনো মানুষই বুঝতেই পারছিল না কি কারণে এই লোডশেডিং হয়েছে। এরপর দেখা যায় উইসির অফিসের বস সবাইকে ডেকে বলে, যেহেতু আজকে কোনো কারেন্ট নেই সেহেতু আমার অফিসের কোনো কাজও হবে না, তাই আজকে তোমরা সবাই বাড়ি ফিরে যাও। এরপর সবাই অফিস থেকে বেরিয়ে যায়, তারপর বাড়ির দিকে রওনা হয়। ঠিক এই সময় উইসি দেখে রাস্তায় সবাই সাইকেল কিনছে। যেহেতু শহরের সব গাড়ি অচল হয়ে পড়েছে, তাই উইসিও ভাবতে থাকে আমাকেও একটা সাইকেল কেনা উচিত। এরপর সে সাইকেলের দাম শুনতে যায়। সাইকেলের দাম শুনে তার মাথায় হাত। আমাদের দেশে রমজান মাসে যেমন 2 টাকার জিনিস 20 টাকায় বিক্রি করা হয়, ঠিক তেমনি সেই সময় সাধারণ একটা সাইকেলের দামও একটা মোটর সাইকেলের মতো দাম চাওয়া হচ্ছিল। তারপরেও উইসির আর কোনো উপায় ছিল না, সে বেশি দাম দিয়ে হলেও সেই সাইকেলটি কিনে সেখান থেকে বাসার দিকে রওনা হয়। উইসি বাড়ি ফিরতে ফিরতে সেদিন রাত নেমে আসে। সেদিন রাতে তারা খুব দ্রুতই ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কারেন্ট না থাকার কারণে তারা কোনোভাবেই ঘুমাতে পারছিল না। তাই এই সময় তারা আর কোনো কাজ খুঁজে না পেয়ে এবং ঘুম না আসার কারণে বারান্দায় চলে আসে। বারান্দায় এসে তারা সবাই মিলে চাঁদ উপভোগ করতে থাকে। পাশাপাশি তারা একে অপরের সাথে খুব সুন্দর সুন্দর গল্প করতে থাকে। আর তাদের এই সিন দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি আমার দাদা দাদির সাথেও খোলা আকাশের নিচে বসে বসে গল্প করতাম। তখন আমার দাদা দাদি খুব সুন্দর সুন্দর গল্প আমাকে শোনাতো, যেগুলো শুনলে আমার রূপকথার গল্পের মতো মনে হতো। আকাশের দিকে তাকিয়ে আমি সেই গল্পগুলো নিজের মতো করে পরিকল্পনা করতাম আর খুব মজা করে তাদের গল্প শুনতাম। কিন্তু বর্তমান যুগে দেখা যায় ছোট ছোট বাচ্চাদের হাতে ফোন থাকার কারণে কেউ কাউকে সময় দিচ্ছে না। তারা সবাই যেন ফোন ইউজিং নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকে। এমনকি পরিবারের হাজব্যান্ড ওয়াইফও নিজেদের মধ্যে খুব একটা কথা বলে না। তো যাই হোক, এরপর আমরা দেখতে পারি তারা সারা রাত এইভাবে গল্প করে পার করে দেয়। শহরের সবাই এই সময় ভাবতে থাকে হয়তো পরের দিন সবকিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু দেখতে দেখতে 3টা দিন পার হয়ে যায়। পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক হওয়ার কোনো নামই নেই। 3 দিন পর উইসি আবারও তার অফিসে যায়। সে সময় অফিসে তার বস তাদেরকে বলে, তোমরা সবাই মিলে অফিস থেকে চলে যাও, এরপর যেদিন কারেন্ট আসবে সেদিনই একমাত্র তোমরা অফিসে ফিরবে। এই বলে অফিসের বস সেখান থেকে চলে যেতে থাকে। উইসি এ সময় বাইরে বেরিয়ে দেখে আশেপাশের সকল পরিবার তাদের গ্রামে ফিরে যাচ্ছে। আর এই সময় উইসির বস তাকে বলে, শহরের অবস্থা খুবই খারাপ, খুব অল্প দিনের মধ্যে এখানকার সবকিছুই ধ্বংস হয়ে যাবে, তাই আমিও আমার পরিবার নিয়ে গ্রামে চলে যাচ্ছি। গ্রামে পর্যাপ্ত খাবার আছে, এমনকি বিশুদ্ধ পানিও আছে, যার ফলে এই মুহূর্তে গ্রাম ছাড়া আর ভালো কোনো অপশন আমার আর জানা নেই। এই বলে তার বস গ্রামের দিকে রওনা হয়। এরপরে সিনে আমরা দেখতে পারি উইসির স্ত্রী মির্জি পাশের একটি পাম্পে গেছে পানি আনার জন্য। সেখানে গিয়ে সে দেখতে পারে শহরের পানি সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেছে। আর এর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারি পানি না থাকার কারণে দুনিয়ার সবচেয়ে ব্যস্ততম শহর টোকিও একেবারে শ্মশানের মতো পরিণত হয়েছে। আর এভাবেই দেখতে দেখতে 7টি দিন পার হয়ে যায়। এরপরই শুরু হয়ে যায় আসল খেলা। এখন শহরে নেই কোনো খাবার, নেই কোনো পানি। আর এই 7 দিনের মধ্যেই গ্রাম থেকে শহরের সকল প্রকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আর যেহেতু শহরে কোনো খাবার নেই, নেই কোনো জীবনযাত্রার কোনো সামগ্রী, সেহেতু উইসি সিদ্ধান্ত নেয় তার পরিবার নিয়ে সেও গ্রামে ফিরে যাবে। এরপরে যেমন কথা তেমন কাজ। উইসি তার পরিবারকে বাঁচাতে তাদের সাইকেল নিয়ে গ্রামের দিকে রওনা হয়। রাস্তার মাঝেই তারা একটি দোকান দেখতে পায়, যেখানে একজন লোক পানি বিক্রি করছিল। তবে এখানে পানির দাম একেবারে স্বর্ণের দামে চাওয়া হচ্ছিল। তো যাই হোক, কি আর করার, তাদের তো জীবন বাঁচাতে হবে, যার কারণে মির্জি তার জমানো কিছু টাকা দিয়ে সেই কয়েক বোতল পানি নিয়ে নেয়। এরপর তারা রীতিমতো আবারও গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। গ্রামে যেতে যেতে তারা রাস্তায় সবাই মিলে খাবার খেতে থাকে। এরপর তারা সবাই মিলে এয়ারপোর্টের দিকে যায়, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে এয়ারপোর্টও পুরোপুরি বন্ধ ছিল। তাই তারা হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে একটা হোটেলে আশ্রয় নেয়। হোটেলে বসে তখন মির্জি উইসিকে বলে, আমাদের আবারও টোকিও শহরে ফিরে যাওয়া উচিত। কিন্তু উইসি তাকে বলে, টোকিওতে ফিরে যাওয়া আর কোনোভাবেই সম্ভব না, কারণ সেই শহরে এখন বেঁচে থাকার মতো কোনো কিছুই নেই। সেখানে ফিরে গেলে আমরা খাবারের অভাবেই মারা যাব। তাই এখন আমাদের সাইকেল নিয়েই আমাদের গ্রামের দিকে রওনা হওয়া উচিত। এরপর তারা সেদিনের মতো ঘুমিয়ে পড়ে। সকালে উঠেই মির্জি তার কাছে থাকা কিছু মদের বোতল একটি মদখুরের কাছে বিক্রি করে দেয়। আর এই টাকা দিয়েই সে নিজের জন্য একটি সাইকেল কিনে নেয়। ওইদিকে উইসির মেয়ে বইয়ের দোকানে গিয়ে একটি ম্যাপ কিনে নেয়, যেন এই ম্যাপ দেখে দেখে তারা গ্রামের দিকে রওনা হতে পারে। সব কাজ শেষে তারা আবারও তাদের সাইকেল নিয়ে রওনা হয়। সাইকেল চালাতে চালাতে তারা একটা সময় হাইওয়েতে এসে পৌঁছে। সেখানে এসে তারা দেখতে পারে শহরের সকল মানুষ তাদের জিনিসপত্র প্যাকেট করে হেঁটে হেঁটেই যার যার গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। ঠিক আমাদের দেশে 1971 সালের যুদ্ধের সময় যা হয়েছিল, যুদ্ধ ছাড়াই তাদের অবস্থা একেবারেই সেরকম। তো যাই হোক, সবার সাথে সাথে উইসিও তার পরিবার নিয়ে এগোতে থাকে। একটা সময় তাদের বিশ্রামের প্রয়োজন হয়, যার কারণে তারা একটা বাগানের নিচে বিশ্রাম নিতে শুরু করে। ঠিক এই সময় একটা কাপল তাদের কাছে খুব অল্প কিছু পরিমাণ পানি চাইতে আসে, কিন্তু উইচি তাদেরকে বলে আমাদের কাছে কোনো পানি নেই। কিন্তু উইচি মিথ্যা কথা বলছিল, তার কাছে পর্যাপ্ত পানি ছিল। তবে বন্ধুরা, এখানে তোমরা একটা কথা মনে রাখো, আর সেটা হচ্ছে এদেরকে পানি না দিয়ে উইচি যে তাদের বিদায় দিল, এই বিষয়টার পিছনে একটা টুইস্ট লুকিয়ে আছে। আর সেটা আমরা গল্পের পরবর্তী অংশগুলোতে জানতে পারবো।
সেদিন রাতে উইসি তার পরিবার নিয়ে সেই বাগানের ভিতরেই ঘুমিয়ে পড়ে। এরপর দিন তারা আবারও সামনের দিকে এগোতে থাকে। এরপর তাদের রাস্তার মাঝে একটি টানেল চলে আসে, কিন্তু আশ্চর্যজনকভাবে এই টানেলের সামনেই অনেকগুলো মানুষের লাশ রাখা ছিল। সে সময় টানেলের মুখে থাকা একটি বৃদ্ধ মানুষ উইসির পরিবারকে সেই টানেলে পার করে দেয়। দেখতে দেখতে 17টি দিন পার হয়ে যায়। এরপরেও বিদ্যুৎ আসার কোনো নামই নেই। এ সময় আমরা দেখতে পারি উইসি তার পরিবার নিয়ে শহরের পাশে থাকা একটি নদীর পাড়ে বিশ্রাম নিতে থাকে। এ সময় তাদের কাছে কোনো প্রকার পানিই ছিল না। ওদিকে উইসি তৃষ্ণায় তখন কাতরাচ্ছিল, যার ফলে নিজেকে সে আর ধরে রাখতে পারে না। সে এক লাফে সেই নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে পানি খাওয়ার জন্য। আর তোমরা তো জানোই শহরের পাশে থাকা নদীর অবস্থা কেমন হয়, পুরোই বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর মতো। তারপরেও দেখা যায় উইসি সেই নদীর পানি পান করতে থাকে নিজের তৃষ্ণা মেটানোর জন্য। এর কিছুক্ষণের মধ্যেই তারা আবারও পথ চলতে শুরু করে। পথ চলতে চলতে একটা সময় তারা ব্যাপক ঝড়ের সম্মুখীন হয়। সে সময় তারা সবাই ঝড়ের হাত থেকে বাঁচতে তাদের সাইকেল রেখে একটি ফ্লাইওভারের নিচে আশ্রয় নেয়। ওইদিকে দেখা যায় যে সময় ঝড় হচ্ছিল ঠিক সেই সময় উইসির খুব জোরে টয়লেট পায়। ঠিক তখনই আমরা দেখতে পারি উইসি সেই ঝড়ের মধ্যেই মিস্টার বিনের মতো দৌড়াতে দৌড়াতে পাশের একটা জঙ্গলের ভিতরে টয়লেট করতে যায়। তবে বিষয়টা দেখতে যতটা হাস্যকর ছিল, ভাবতে গেলে বিষয়টা ততটাই মর্মান্তিক। এরপর একটা সময় ঝড় থেমে যায়। উইসি সহ তার পরিবার তখন সাইকেলের কাছে গিয়ে দেখে ঝড়ে তাদের সবকিছুই উড়ে গেছে, পাশাপাশি তাদের সাইকেলের টায়ারও ফেটে গেছে। এগুলো দেখে উইসি রীতিমতো কান্না করতে শুরু করে। একটা সময় সে হতাশ হয়ে রাস্তায় শুয়ে পড়ে। এরপর তারা কোনো রকম তাদের সাইকেল ঠিকঠাক করে আবারও সামনের দিকে রওনা হয়। এর কিছুক্ষণের মধ্যেই তারা একটি গ্রামের ভেতরে প্রবেশ করে। এ সময় উইসির ছেলে মেয়ে খাবার জোগাড় করার জন্য পাশের একটি দোকানে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা কোনো মানুষের খাবারই খুঁজে পায় না। সেখানে ছিল শুধুমাত্র পশুর খাবার, মানে সেখানে কুকুর বিড়ালের খাবার পাওয়া যাচ্ছিল। কোনো উপায় না পেয়ে উহি তার সাথে সেই বিড়ালের খাবারই কিনে নেয়। এরপর তারা তাদের বাবা মায়ের কাছে চলে আসে। উহি এ সময় খুবই ক্ষুধার্ত ছিল, যার কারণে সে ক্যাট ফুডগুলো খুলে খেতে শুরু করে। কিন্তু এ সময় উহির বমি চলে আসে, কারণ ক্যাট ফুড তো মানুষের জন্য ছিল না, তাই না? তারপরেও তাদের কিছুই করার ছিল না, তাই তারা জোর করেই সেই ক্যাট ফুডগুলো খাওয়ার চেষ্টা করে। এরকম কষ্টকর একটা খাবার শেষে তারা আবারও সামনের দিকে এগোতে শুরু করে। এভাবেই কিছু দূর যাওয়ার পরে তারা দেখে রাস্তার উপরে কিছু মানুষ তাঁবু টাঙিয়ে বিশ্রাম নিচ্ছে, পাশাপাশি তারা সেখানে খাবারও খাচ্ছিল। আর এই মানুষগুলো তাদের মতো শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছিল। এ সময় উইসি ভাব ধরে তাদের সামনে বসে পড়ে, আর এমন ভাব ধরছিল যেন তাদের কাছে অনেক বেশি পরিমাণ খাবার আছে। অথচ খাবার তো দূরে থাক, উইসির পরিবারের কাছে তো এক ফোঁটাও পানি নেই। উইসির এমন নাটক দেখে পাশের ক্যাম্পে থাকা একটা মেয়ে তাকে এসে বলে রাস্তার পাশে থাকা ওই গাছটি খাওয়া যেতে পারে। আর এ সময় তাদের মধ্যে কথা হতে হতে একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর তারা সবাই মিলে আবারও গ্রামের দিকে যাওয়া শুরু করে। তবে একটা সময় উইসির পরিবার তাদের নিজ গ্রামে যাওয়ার জন্য রাস্তা পরিবর্তন করে। এরপর নতুন রাস্তায় এগোতে এগোতে তারা একটি অ্যাকুরিয়াম শপ দেখতে পারে। আর এই অ্যাকুরিয়াম শপগুলো হচ্ছে এমন একটা শপ যেখানে বিল্ডিং এর মধ্যে মাছ চাষ করা হয়। তো বন্ধুরা, তোমাদের আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু উচ্চারণের সুবিধার জন্য ইউসিকে উইসি বলে সম্বোধন করছি। তো যাই হোক, এ সময় উইসি এবং তার পরিবার দেখে সেই শপের নিচে কিছু মানুষ মাছ ভাজি করে খাচ্ছে। উইসি এ সময় সেই মাছ ভাজি খাওয়ার জন্য তার পরিবার নিয়ে সেদিকে এগিয়ে যায়, কিন্তু সেখানকার কেউই তাকে একটা মাছও দেয় না। একটা সময় সেই শেপের পা ধরে সে একটা মাছ চায়, কিন্তু কোনোভাবে তাকে কোনো মাছই সে দেয় না। ঠিক তখনই সে ভাবতে থাকে, কিছুদিন আগে একজন মানুষ আমার কাছে পানি চেয়েছিল, আমি কোনোভাবেই তাকে দিইনি। ঠিক একইভাবে আমিও আজ বিতাড়িত হলাম। আর এ সময় সে বুঝতে পারে না পাওয়ার কষ্টটা কত বেশি হতে পারে। আর এমন পরিস্থিতিতে না পাওয়ার কষ্ট তো একেবারেই আকাশ সমান। তো যাই হোক, মাছ ভাজি খেতে না পেয়ে মনে কষ্ট জমিয়ে উইসি আবারও তার পরিবার নিয়ে পথ হাঁটতে শুরু করে। এভাবে চলতে চলতে তারা একটা সময় গ্রামে প্রবেশ করে। ওদিকে দেখা যায় এভাবে প্রায় 67 দিন পার হয়ে গেছে। উইসি এবার ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে। এ সময় আমরা দেখতে পারি সে যেন ক্ষুধাতে একদম নড়াচড়াই করতে পারছিল না, যার ফলে সেখানে পড়ে থাকা একটি পোকা খাওয়ার সে প্রস্তুতি নিতে থাকে। ঠিক এই মুহূর্তেই তারা তাদের চোখের সামনে একটা শূকর দেখতে পারে, যেটা দেখে তাদের চোখে আশার আলো ফুটে ওঠে। তারা ভাবে তারা হয়তো এই প্রাণীটা এবার ধরে পেট ভরে খেতে পারবে। তবে তাদের এখন বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে মাঠের মধ্যে থেকে সেই প্রাণীটাকে ধরে নিয়ে আসা। এই সময় উইসি এবং তার পরিবার সেই শূকরটিকে ধাওয়া করতে শুরু করে। অনেক সময় এভাবে ধাওয়া করতে করতে উইসি একটা সময় সেই শূকরকে ধরে ফেলে, কিন্তু কেউ সেটাকে হত্যা করার সাহস পায় না। যতবার তারা সেই প্রাণীটাকে হত্যা করতে যায় ঠিক ততবার তাদের হাত কাঁপতে থাকে। বুঝতেই পারছো, তারা শহরের মানুষ, তারা এইগুলো কাজ কখনোই কোনোদিন করে নাই। যারা আসলেও এই কাজগুলো সামনে থেকে কখনো দেখে না বা করে না, তারা আসলেও কোনো প্রাণীকে এত সহজে হত্যা করতে পারে না। তো যাই হোক, এ সময় সেখানে একটি বৃদ্ধ মানুষ উপস্থিত হয়। লোকটি তখন তাদের হাত থেকে সেই ছুরিটি নিয়ে শূকরটিকে হত্যা করে। এরপর তাদের সবাইকে নিয়ে বৃদ্ধ লোকটি তার বাড়িতে যায়। এই গ্রামটি ছিল টোকিও শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। এমন এক প্রত্যন্ত গ্রামে তারা যখন সেই বৃদ্ধ লোকটির বাড়িতে পৌঁছে, তখন তারা সেখানে গিয়ে একটি টিউবওয়েল দেখতে পারে। তারা তখন এই টিউবওয়েলটি দেখে খুবই খুশি হয়। সাথে সাথে তারা সবাই মিলে সেই টিউবওয়েলের পানি খেতে শুরু করে। একটু পরেই সেই লোকটি তাদের সবাইকে পেট ভরে গ্রামের সাধারণ খাবারগুলো খেতে দেয়। এ সময় উইসি এবং তার পরিবার এমনভাবে সেই খাবারগুলো খেতে থাকে যেন তারা কোনোদিন খাবারই খায়নি।
খাওয়া দাওয়া শেষে লোকটি উইসির পরিবারকে সাথে নিয়ে সেই শূকর রান্না করতে থাকে। রান্নার কাজ শেষ হতে হতে রাত নেমে আসে। বৃদ্ধ লোকটি সেদিন উইসির পরিবারকে সেখানেই আশ্রয় দেয়। রাতের বেলা সেই বৃদ্ধ লোকটি উইসির পরিবারের সামনে তার ছেলে মেয়ের একটি ছবি নিয়ে আসে। যে ছবি দেখে আমরা বুঝতে পারি গল্পের মাঝখানের দিকে উইসি যে কাপলকে পানি না দিয়ে তাদেরকে বঞ্চিত করেছিল, সেই কাপলের ছেলেটির বাবাই হচ্ছে এই বৃদ্ধ লোকটি। উইসি তখন মনে মনে ভাবতে থাকে, যাদেরকে আমি এক ফোঁটা পানি না দিয়ে বঞ্চিত করেছি, আজ তাদের বৃদ্ধ বাবাই আমাদের জীবন বাঁচালো। এই বিষয়টি ভেবে উইসি খুবই অনুতপ্ত হয়। তো যাই হোক, সেদিন রাতে তারা সেখানেই কাটিয়ে দেয়। পরদিন সকালে উইসি এবং তার পরিবার সেখানে অনেক মজা করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পারি সেই বৃদ্ধ লোকটি বাকি রান্নাটুকু উইসির পরিবারের হাতে তুলে দেয়, যেন তারা বাকি রাস্তাটুকু পেট ভরে খেতে খেতে বাসায় পুষতে পারে। এরপরেই উইসি এবং তার পরিবার আবারও গ্রামের দিকে রওনা হয়। এভাবে অনেকটা পথ পেরিয়ে যাওয়ার পরে তারা একটি নদীর সামনে এসে পৌঁছায়। আসলেও উইসির ছেলে একটি ম্যাপ দেখে দেখে তার গ্রামের দিকে যাচ্ছিল, কিন্তু তাদের দিক নির্দেশনায় একটু ভুল হওয়ার কারণে তারা এই নদীর সামনে এসে পৌঁছেছে। তবে এতটা পথ যেহেতু তারা পার হয়ে এসেছে, এখন এই নদী পার হওয়া ছাড়া তাদের আর কোনোই উপায় নেই। তাই এখন তারা সবাই মিলে একটা ভেলা বানাতে শুরু করে। এরপর তারা যখন ভেলায় চড়ে নদী পার হচ্ছিল, ঠিক তখনই ব্যাপক হারে বৃষ্টি হতে শুরু করে। এরপর দেখতে না দেখতে নদীতে পানির স্রোত বাড়তে শুরু করে। সে সময় কিঞ্চি কোনোভাবে সেই নদী পার হতে পারলেও তার বাবা উইসি কোনোভাবেই নদী পার হতে পারে না। সে পানিতেই ডুবে যায়। নিজের চোখের সামনে বাবাকে ডুবতে দেখে তারা সবাই হতাশ হয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে বৃষ্টি থেমে যায়। এরপর কিঞ্চি এবং তার পরিবার মিলে তাদের বাবাকে খুঁজতে এখানে সেখানে দৌড়াতে শুরু করে, কিন্তু এই সময় তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। কোনো উপায় না পেয়ে তারা তখন তাদের বাবাকে ছেড়েই পথ চলতে শুরু করে। ওদিকে পুরো জাপানে বিদ্যুৎ বন্ধ হওয়ার আজ প্রায় 94 দিন চলছে। পরের দিনে দেখা যায় কিঞ্চি তার পরিবারকে নিয়ে হাঁটতে হাঁটতে একটি রেল লাইনের কাছে এসে দাঁড়িয়েছে। তারপর তারা সেই রেল লাইন ধরে হাঁটতে শুরু করে। একটা সময় তাদের মা মির্জি পথের মাঝেই থেমে যায়। আসলেও মির্জি তার স্বামীকে পানিতে ডুবতে দেখে খুবই হতাশ হয়ে গেছে। মার এমন হতাশা দেখে তার মেয়েও কান্নায় ভেঙে পড়ে। তখন কিঞ্চি তাদের মনে সাহস যোগায়। এরপর তাদেরকে নিয়ে আবারও হাঁটতে শুরু করে। আর এই সময় ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। তাদের কাছে তো সেই শূকরের মাংস ছিল, যেগুলো খেয়ে খেয়েই তারা সামনের দিকে যেতে পারছিল। তবে পথের মাঝে একটা সময় কিছু কুকুর সেই শূকরের মাংসের গন্ধ পেয়ে তাদের পিছু লাগে। এরপর সেই কুকুরগুলো মাংসের ব্যাগটি মির্জির হাত থেকে ছিনিয়ে নিতে চায়। এ সময় নিজেদের খাবার রক্ষা করার জন্য কুকুরের সাথে সে রীতিমতো ফাইট শুরু করে। তবে দুর্ভাগ্যবশত পা পিছলে সে উঁচু সেই রেল লাইন থেকে নিচে পড়ে যায়। আর এই দুর্ঘটনার মাধ্যমে তার পায়ের গোড়ালি ভেঙে যায়। তখন সবাই মিলে খুবই চিন্তিত হয়ে পড়ে। তারা ভাবতে থাকে বাকি পথ এখন তারা কিভাবে এগোবে। তবে ঠিক এই সময় সৌভাগ্য তাদের দিকে হাত বাড়িয়ে দেয়। আর সেটা হলো, এতক্ষণ যে রেল লাইন ধরে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই রেল লাইন ধরে একটা ট্রেন সামনের দিকে এগিয়ে আসছে। বন্ধুরা, তবে তোমাদের এখন একটা প্রশ্ন আসতে পারে, 94 দিন পার হয়ে যাওয়ার পরে কারেন্ট ছাড়া এই রেলটি কিভাবে আসছিল? আসলেও জাপানের কিছু কিছু গ্রামে তাদের ঐতিহ্য রক্ষা করার জন্য কয়লার মাধ্যমে ট্রেন চালানো হতো। আর এই ট্রেনটি আসলেও কয়লার মাধ্যমেই চালানো হচ্ছিল। তো যাই হোক, এরপর ট্রেনটি যখন তাদের সামনে এসে পৌঁছায়, তারা সবাই মিলে সে ট্রেনে উঠে বসে। সেখানে ওঠার পরেই মির্জির পায়ে ব্যান্ডেজ লাগানো হয়। অন্যদিকে আমরা দেখতে পারি উইসি, যে কিনা একটু আগে পানিতে ডুবেছিল, সে এখনো পর্যন্ত বেঁচেই আছে। আসলেও নদীর অতিরিক্ত স্রোতের কারণে সে গা ভাসিয়ে দিয়েছিল, যার ফলে সে দূরে একটি কিনারায় গিয়ে উঠেছিল। তবে সে এখন শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছে। এরপরেও সে হাঁটতে শুরু করে। একটু হাঁটার পর সে সামনে একটা ট্রাক্টর দেখতে পারে। তারপর সে সেই ট্রাক্টরের সাথে হেলান দিয়ে বসে পড়ে। ঠিক এই সময় সে দেখতে পারে সামনে দিয়েই ট্রেন যাচ্ছিল। উইসি এই সময় সে ট্রেনটি থামানোর জন্য নানাভাবে সিগন্যাল দিতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত কেউই তাকে দেখতে পায় না। তখন সে তার কাছে থাকা একটি ফ্লেয়ার গান চালায়। তো যাই হোক, এরপর উইসি যখনই তার সাথে থাকা সেই ফ্লেয়ার গানটি চালায়, তখনই ট্রেন থেকে তার পরিবার তাকে দেখে ফেলে। কারণ উইসির পরিবার আগে থেকেই জানতো উইসির কাছে একটা ফ্লেয়ার গান আছে। তাই উইসি তার বাবাকে বাঁচানোর জন্য সেই ট্রেনটিকে থামিয়ে দৌড়ে তার বাবার দিকে যেতে শুরু করে। এরপরে তারা তাদের বাবাকে সেই ট্রেনে নিয়ে আসে। আর এভাবেই পুরো পরিবার আবারও একত্রিত হয়ে যায়। সত্যি কথা বলতে গল্পের এই সিনটা দেখার মতো সুন্দর ছিল। তোমরা যদি এই মুভিটা দেখো তাহলে সত্যি এই সিনটা তোমাদের মন ছুঁয়ে যাবে। তো যাই হোক, এরপর তারা সবাই একটা সময় নিজের গ্রামে চলে আসে। সেখানে এসে তারা দেখে উইসির বাবা সাগর পাড়ে বসে বসে মাছ শিকার করছে। তখন তারা সবাই এক দৌড়ে সেখানে চলে যায়। এরপর সিনটি পরিবর্তন হয়। তখন প্রায় 2 বছর 126 দিন পার হয়ে গেছে। তখনও পর্যন্ত বিদ্যুতের কোনো দেখাই পাওয়া যায়নি। আর এই 2 বছরের মধ্যে শহরের সকল মানুষ গ্রামে বসবাস করতে শুরু করেছে। আর এখন তারা সেখানে অনেক আনন্দে বসবাস করছে। এখানে কোনো আধুনিক যন্ত্রপাতি নেই, নেই মোবাইল ফোনের মতো জীবনবন্দি বাক্স। আর এই বিষয়গুলো যে কোনো পরিবারকে অনেক শক্তিশালী করে তুলেছে, কারণ তারা এখন একে অপরের সাথে কথা বলে। তারা অনেক সুন্দর সময় কাটায়। তারা সবসময় একে অপরের সাথে অনেক কথা শেয়ার করে, যেগুলোর মাধ্যমে তারা তাদের ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেখতে পারে। আর এভাবেই তাদের সুন্দর দিনগুলো পার হতে থাকে। তবে হঠাৎ এক সকালে উইসি তার ঘড়িতে অ্যালার্মের শব্দ শুনতে পায়। সে সময় সে গ্রামের আশেপাশে লাইট জ্বলতে দেখে। সে সময় সবাই বুঝতে পারে এবার হয়তো বিদ্যুতের সমস্যার সমাধান হয়েছে।
তবে বিদ্যুৎ দেখে এ সময় কেউই খুশি হতে পারে না, বরং সবার মন খারাপ হতে থাকে। আর এরপরেই গল্পের সিনটি শিফট হয়। আমরা দেখতে পারি উইসি তার পরিবারকে নিয়ে আবারও টোকিও শহরে ফিরে এসেছে। তো বন্ধুরা, এখন তো সবাই শহরে ফিরে এসেছে, এমনকি পুরো শহরে বিদ্যুৎও ফিরে এসেছে। আর এই সময় আমরা নিউজের মাধ্যমে জানতে পারি এই বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণ হচ্ছে সোলার ফ্লেয়ার। মানে এই সময় সূর্য থেকে হয়তো কোনো ক্ষতিকর ফ্লেয়ার এসেছিল, যার ফলে পুরো দুনিয়ায় বিদ্যুৎ এবং ইলেকট্রনিক ডিভাইসগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এরপর টানা 2 বছর সবকিছু বন্ধ থাকায় পৃথিবী আবারও স্বাভাবিক হয়ে ওঠে, তাই আবারও বিদ্যুৎ ফিরে আসে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পারি উইসি এবং তার পরিবার আবারও তাদের ব্যস্ততম জীবন পার করছে। তবে এবার আগের চেয়ে একটু ভিন্নভাবে তারা তাদের জীবনযাপন করছে। আর তা হলো, প্রতিদিন তাদের কাজ শেষ হওয়ার পরে তারা একসাথে খাওয়া দাওয়া করে এবং আড্ডা দেয়। অর্থাৎ তারা সবাই সবার সাথে খুব ভালো সময় পার করছে, যা তাদের পরিবারের মধ্যেকার ভালোবাসা আরও দিন দিন বাড়িয়ে তোলে। আর এই সিনগুলোর মধ্যে দিয়েই আজকের এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। তবে আজকের এই গল্পটি যতটা সুন্দর ছিল ততটাই শিক্ষণীয় ছিল। সত্যি কথা বলতে আজকালকার যুগের এই টেকনোলজিগুলো আমাদের সবাইকে সত্যিকারের ভালোবাসা থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। তাই আমাদের সবারই উচিত প্রয়োজনীয় কাজ শেষে নিজেদের পরিবারকে সময় দেওয়া, যেন আমাদের এই পরিবার আমাদের নিজেদেরই ভালোবাসায় অনেক সমৃদ্ধ হয়ে ওঠে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে একটুও ভুলবে না। আজকের বারে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।